সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। খালেদ মাহমুদ মাসুদ স্কুল জীবন থেকেই জড়িত ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকও। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আন্দোলন সংগ্রামে তার যেমন রয়েছে ভূমিকা, তেমনি রয়েছে নিপীড়ন নির্যাতনের এক দীর্ঘ ইতিহাস। রাজপথ থেকে তুলে নিয়ে প্রথমে গুম ও পরে কারাগারে পুরে হাসিনার পুলিশ বাহিনী। এর মধ্যে চলে নির্মম নিপীড়ন এবং নিপীড়নের স্টিম রোলার। অনুষ্ঠানে তার মুখেই শুনব কেমন ছিল নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ভাই। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাকসুদুর রহমান সুমিত, যাকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে মারধরের একটি মিথ্যা মামলায় 2022 সালে নয়াপল্টন থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর 208 দিনের নির্মম কারাবাস। সে গল্পও শুনব মাকসুদুর রহমান সুমিতের মুখ থেকে। সুমিত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাসুদ ও সুমিতের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। খালেদ মাহমুদ মাসুদের জন্ম ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাখুরিয়া গ্রামে। তার পিতা আকম ইসহাক সোনাগাজী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে আহ্বায়ক এবং ফেনী জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। বাবার অনুসরণে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন খালেদ মাহমুদ মাসুদ। একাদশ শ্রেণীতে অধ্যয়নকালে 2000 সালে ঢাকা কলেজ ছাত্রদলের গ্রন্থকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে 2002-2003 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্বাচিত হন সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সবশেষ ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদ মাহমুদ মাসুদের নিপীড়নের স্মৃতিও তাই অনেক দীর্ঘ ও বেদনাক্লিষ্ট। দীর্ঘ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার গ্রেফতার ও রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানেও জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধা হয়েছিলেন রাজপথে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত সাবেক বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর কথিত হামলার ঘটনায় 2022 সালে তাকে নয়াপল্টন থেকে আটক করে পুলিশ। তারপর প্রায় 7 মাস জেলে রাখা হয় তাকে। দীর্ঘ এই সময়ে তাকে আইনি লড়াইয়ের সুযোগও দেয়া হয়নি। একমাত্র ছেলের কারাবাসের বিষয়টি সহ্য করতে না পেরে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যান তার বাবা। রাজনৈতিক ক্যারিয়ারে অসংখ্যবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। প্রথমেই খালেদ মাহমুদ মাসুদ, আপনার রাজনৈতিক জীবনে অনেকগুলো পদ পদবি হোল্ড করেছেন, অনেক দায়িত্ব পালন করেছেন। গুম হলেন কিভাবে? দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেকবার গ্রেপ্তার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলাম 2018 সালের নির্বাচনের আগে, যখন ডিবি পুলিশ জাতীয় প্রেস ক্লাবের একটা প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরছিলাম 2018 সালের নভেম্বরে। তারা সেখান থেকে একটা কালো মাইক্রোতে করলো, প্রথম উঠিয়ে নিয়ে গেল। উঠানোর পরেই তারা চোখ বেঁধে ফেলছে। জিজ্ঞেস করলাম আপনারা কারা, কি? কথা বলতেছে না আমার সাথে। একটা পর্যায়ে নিয়ে গেল মিন্টু রোডের ডিবি অফিসে। সেখানে নেওয়ার পর বললাম যে আমার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করতে দেন, কথা বলি আত্মীয় স্বজনের সাথে, এখানে নিয়ে আসছেন আপনারা। তার জানার জন্য না, কারোর সাথে যোগাযোগ করা যাবে না। ফ্যামিলি তো টেনশন করতেছে, সবাই টেনশন করছে। 5 দিন ওইভাবে ছিলাম ডিবি অফিসে।
মানে তখনও পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়? কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। এরই মাঝে নির্মম নির্যাতন। এই নির্মম নির্যাতনটি কেমন ছিল আসলে? নির্যাতনগুলো কেমন ছিল? প্রথম হলো চোখ বাঁধা অবস্থায় আপনার মাথাটাকে তারা বিশেষ কোনো একটা লোহার কোনো কিছুর সাথে তারা প্রথম ঘাড় আটকে ফেলছে। আটকানোর পর পিছন থেকে লাঠি দিয়ে, সম্ভবত 2 জন ছিল, 5-7 মিনিট পিটালো। তারপর খুলে দিয়েছে পিঠের উপরে, পায়ে পায়ে মারধর করার পরে যখন একবারে অজ্ঞান হওয়ার মতো অবস্থা, চিৎকার করলাম, পানি চাইলাম, পানি দিল না, চোখ বাঁধা, চোখ বেঁধে রাখছে। এরপরে আপনার যখন চোখ খুলে দিছে, ওখানে বসা অবস্থায়, ওখানে বসা না, ফ্লোরে ওরা চেয়ারে বসে আছে, আমাকে ফ্লোরের মধ্যে ফেলে দিল। ফ্লোরের মধ্যে ফেলে দিয়ে গালিগালাজ করতেছে খুব নোংরাভাবে। এরপরে সেখান থেকে তাদের আমাকে আবার নিয়ে যাওয়া হলো ডিবির, যেখানে ডিবির ছোট একটা রুম আছে, ওই রুমে নিয়ে যাওয়া হলো। এভাবে 3 বার। দ্বিতীয় দফায় যেদিন পেটালো সেই দিন কিভাবে পেটালো? দ্বিতীয় দফায় যেদিন মারার জন্য নিল সেদিন একই কায়দায় আপনার প্রথম তারা চোখ বেঁধে ফেললো, তারপর এই যেভাবে পারে কিল, ঘুষি, লাথি। প্রশ্ন করতো না? কোনো প্রশ্ন নাই, কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই। আচ্ছা আচ্ছা। ওই যে কথা একটাই যে তোমরা রাস্তায় আসছো, সরকারকে ফেলে দেওয়ার জন্য আসছো, তারপর আবার রুমে যেখানে রাখে ছোট্ট একটা রুম ওইখানে দিয়ে গেল। এভাবে তৃতীয় দিন আবার নিল। ফ্যামিলি বা কারোর সাথে অনেক চেষ্টা করছি, যে রিকোয়েস্ট করছি আমি একটু যোগাযোগ করে দেখি, কথা বলি, যে আমি এখানে আছি, ডিবি হেফাজতে আছি, আমার ফ্যামিলি তো টেনশন করতেছে। কোনোভাবেই যোগাযোগ করতে দিল না। 5 দিনের দিন বললো যে আপনাকে কোর্টে তোলা হবে, আপনি ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দিতে পারেন, নাম্বার দিলে আমরা বলে দেবো কোর্টে যাওয়ার জন্য। তারপরে আমি আমার ছোটো ভাইয়ের নাম্বার দিলাম, কোর্টে তুললো তারা 5 দিন পর। শারীরিকভাবে একবারে নাজুক অবস্থায় ছিলাম। তখন কি অবস্থা ছিল শরীরে? একেবারে নাজুক অবস্থা। ওইখানে দেওয়ার পর আমাকে বলা হলো যে তোমাকে কোর্টে উঠাবো। কোর্টে উঠানোর পর সেখানে কোনোভাবেই বলা যাবে না যে এখানে কি তোমার সাথে কি ঘটনা ঘটছে, যে তুমি কি নির্যাতনের শিকার হয়েছো, কি কোনো কিছু বলা যাবে না, কারণ পুনরায় তুমি আমাদের কাছে আবার আসবে। কিন্তু আপনার এই স্বীকার করেন বা নাই করেন, কিন্তু আপনার শরীরে তো তাদের আঘাতের চিহ্নগুলো ছিল বা ব্যথা ছিল। জি জি, সেটা ছিল। সেগুলো সেখানে উঠানোর পরে বললো যে তোমাকে কোর্টে উঠানোর পর আমরা আবার রিমান্ডে নিয়ে আসবো। সুতরাং যদি এটা বলো তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। তখন কোর্টে উঠালো। কোর্টে উঠানোর পর 1 দিনের রিমান্ড চাইলো তারা। 5 দিনের রিমান্ড চেয়েছিল, 1 দিনের রিমান্ড দিল কোর্ট। 1 দিনের রিমান্ডে নির্যাতন আবার করলো? 1 দিনের রিমান্ডে আর নির্যাতন করার মতো আসলে শারীরিক অবস্থা ছিল না। আচ্ছা আচ্ছা। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলাম। 1 দিন পার হয়ে গেছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, মানে তারা বললো যে আরো লোকজন আছে, একসাথে পাঠাবে। মানে 1 দিনের রিমান্ডে এসে 1 দিন মানে 24 ঘন্টা, সে 2 দিন রাখলো। তৃতীয় দিন আমাকে আবার কোর্টে উঠালো। কোর্টে উঠানোর পর কোর্ট তো আর জামিন দিল না, কারাগারে পাঠিয়ে দিয়েছে। তো এই কারাগারে চলে গেলেন, কারাগারে গিয়ে কি চিকিৎসা করেছেন? হ্যাঁ, কারাগারে সেখানে চিকিৎসার কিছু নাই। ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, বাইরে থেকে যেটুকু ন্যূনতম চিকিৎসা নেওয়া যায় আর কি, ফার্স্ট এইড, এই একটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। হ্যাঁ মাসুদ, আপনার কাছ থেকে আবার শুনবো। আমরা একটু সুমিতের কাছ থেকে শুনে আসি। সুমিত, কেমন ছিল নির্যাতন কেমন, কোন জায়গা থেকে শুরু করবেন? আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্রদল করতাম। তো 2008-এর যে ইলেকশনটা হয়, তো আমরা যেহেতু তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি ছিল। তো ছাত্রলীগের ফোকাসটা আমাদের উপরে ছিল। তো তারপরে ক্যাম্পাসে বেশ কয়েকবার পরীক্ষা বা ক্লাস তো করতে পারতাম না, পরীক্ষা দিতে যখনই যাওয়া হইতো কোনো না কোনোভাবে হামলার শিকার হতাম। এমনও হয়েছে যে থানা থেকে পুলিশের সাথে ওপেনলি বলতে হয়, ওনাদের টাকা দিয়ে ম্যানেজ করে ওনাদের সাথে নিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষার হলে ছিলাম, আমার নিজের অভিজ্ঞতাই তো বলছি। পরীক্ষার হলে আমি লিখছি, পাশে দেখছি যে 20-25 জন ছাত্রলীগের যারা আমাদেরই পরিচিত মুখ, যাদের দেখতাম, অনেকে আমাদের ক্লাসমেটও ছিল, তারা লাঠি দাঁঠা নিয়ে দাঁড়ায় আছে। 2012 সালে একবার ক্যাম্পাসে ঢুকলাম আমাদের কিছু ছোট ভাইদের কিছু সমস্যা নিয়ে প্রক্টরের সাথে কথা বলতে। তো প্রশাসনের সাথে যেহেতু কথা বলবো, তখন প্রক্টরের সাথে কথা বলেই আমি যাই। মানে আমার হাতে একটা কোপের দাগ আছে। ছাত্রলীগ ওরা আমাকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে বেদম পিটায়, কোপও দেয়, এবং ওইখান থেকে জাস্ট আমাকে ফেলে রেখে চলে যায়। তো আমি একাই হেঁটে হেঁটে বের হই। এটা 2012 সালের ঘটনা।
এরপরে তো 13 সাল 14 সালে আমাদের কোপ দিয়েছিল কি দিয়ে? এটা হচ্ছে চাপাতি ছিল, বাট ধার ছিল না আর কি, পুরাপুরি মানে কোপটা লাগে নাই, বাট কাটা দাগ এখনো আছে আর কি যতটুকু ছিল। তো পুলিশেও দিতে চেয়েছিল, বাট অনেস্টলি আমি রিকোয়েস্ট করি যে আমাদের যা মারা তো মারা হয়েছেই, পুলিশে দেওয়ার দরকার নেই। এটা ছিল 2012 সালের ঘটনা। এরপরে তো হচ্ছে আমরা ওইভাবে ক্যাম্পাসে যেতে পারি নাই, ঢাকার রাজপথে ছিলাম। 18 সালে যখন আমাদের ম্যাডামকে, যেদিন 8ই ফেব্রুয়ারি ছিল, ওই দিনও আমরা ছাত্রলীগের হামলার শিকার হই, যুবলীগের হামলার শিকার হই, এটা হচ্ছে গুলিস্তানে। তো এরকম অসংখ্য হামলার শিকার আমরা হয়েছি, বাট তখন পর্যন্ত আসলে জেলের যে ব্যাপারটা, জেলের যে কষ্টটা, সেটা ফেস করি নাই, অভিজ্ঞতাটা হয় নাই। তো 2022 সালে আমি তখন ছাত্রদল সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমাদের 2 নভেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটা প্রোগ্রাম ছিল আমাদের পল্টনে। তো ওই দিন আমরা প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করার, আপনাদের মনে থাকার কথা, প্রোগ্রামের মাঝখান দিয়ে বিচারপতি মানিক সাহেব গাড়ি ঢুকিয়েছিল জাস্ট বিতর্কিত করার জন্য নয়াপল্টনে, যেদিক দিয়ে রংওয়েতে। তো ওইটা নিয়ে উনি মোটামুটি একটা বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল, যে বিএনপির প্রোগ্রাম থেকে বিভিন্ন মানুষকে হামলা করা হয়। এইটা করার জন্যই উনি এই কাজটা করেছিল, একটা বিবৃতি দেয়। তখন পর্যন্ত আমাদের মাথায় ওইটা ছিল না। আমরা প্রোগ্রাম শেষ করি, শেষ করে 2 নভেম্বর প্রোগ্রাম ছিল। 5ই নভেম্বর আরেকটা প্রোগ্রাম ছিল বরিশালে, তারুণ্যের সমাবেশ। তো এই সমাবেশের আমরা যেহেতু যাব কেন্দ্রীয় কমিটি থেকে, তো প্রস্তুতির জন্য কিছু কেনাকাটা করি প্রোগ্রাম শেষ করে। কেনাকাটা শেষ করার পরে হচ্ছে আমরা, আমাদের এক অভিনেতা বড় ভাই আছেন, উনিও ছাত্রদল করতেন, শহীদুল্লাহ সবুজ। ওনার কিছুদিন আগে বেবি হয়, ওনার বেবিকে আবার আমি ব্লাড দিয়েছিলাম। তো ওই উপলক্ষে উনি ফোন দেয় আমাদের যে আমরা একটু খাওয়া দাওয়া করবো একসাথে। তো আমরা খাওয়া দাওয়া করি পল্টনেই, চায়না টাউনে। তো আমাদের পার্টি অফিসের সামনে, ওইখানে তো আসলে ওই রকম আমরা রিস্কি মনে করতাম না, যে ঠিক আছে অ্যাটলিস্ট পুরা দেশটাই তো একই অবস্থা, অবস্থা, বাট অ্যাটলিস্ট হচ্ছে আমাদের নিজস্ব টেরিটরি, যেহেতু প্রবলেম হবে না। তো খাওয়া দাওয়া করে নিচে নামার সাথে সাথে 15-20 জনের একটা টিম সিভিলে, তো ওনারা আমাদের ঘেরাও করে প্যান্টের এখানে ধরে। আমরা মোট 4 জন ছিলাম। আমার সাথে ছিলেন KM শাখাওয়াত হোসাইন, উনি তৎকালীন সময়ে হচ্ছে সাবেক AGS ছিলেন, পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। কলাবাগান থানার সেক্রেটারি রবিন বকাউল, আর কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক সাগর। আমাদের 4 জনকে পল্টন থানায় নিয়ে যায়। এটা 10:30টার ঘটনা, রাত। আমরা ডিনার করে বের হয়েছি আর কি 10:30টায়। তো তখন হচ্ছে নিয়ে যায়। তো আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে আমাদের কেন নিয়ে যাচ্ছেন, এখানে কোনো অকারেন্স হয় নাই, কিছু হয় নাই। তো ওনারা বলতেছে আসেন কথা, ওসি স্যার আপনাদের সাথে একটু কথা বলবেন। তো মোটামুটি ধরে ওই অবস্থাতে নিয়ে গেছে। আমি বললাম যে আমরা ছাত্র রাজনীতি করে, আপনি তো এইভাবে ধরতে পারেন না, আমার প্যান্টে এইভাবে ধরতে পারেন। তার কি ইউনিফর্মে ছিল? না, সিভিলে ছিলেন। তো তখন বলছে যে আপনাদের এত অ্যারোগেন্স কেন, এত অ্যারোগেন্স হলে তো হবে না। আমি বলছি আপনি আমার এইখানে ধরবেন কেন, আপত্তিকরভাবে ধরছেন। তো আমাদের নিয়ে যায় পল্টন থানায়, নিয়ে গিয়ে হচ্ছে এসআইদের একটা রুম থাকে, আমাদের প্রথমে গারদে ঢুকায় নেই, এসআইদের রুমের মধ্যে। তো তখন সামহাও হচ্ছে 2-1 জন আমাদের পার্টি অফিসে কেন্দ্রিক, তো তখন অনেক লোকই থাকতো আর কি। মানে এই ফ্যাসিবাদ আমলেও কিন্তু বিএনপির যারা কর্মী আমরা ছিলাম, আমরা কিন্তু লুকায় ছিলাম না, আমরা কিন্তু নয়াপল্টন ছাড়ি নাই, আমরা গোপনভাবেও কিছু করি নাই। তো 2-1 জন দেখছে, 2-1 জন জেনে গেছে যে হ্যাঁ আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। তো এই কারণে হয়তো আমাদের গুমটা করতে পারে নাই। তো আমরা যখন এসআই রুমে বসেছিলাম, তো এসআই রুমে যিনি হচ্ছে এসআই মঞ্জুরুল ছিলেন, ওনার সাথে গিয়ে যখন কথা বললাম, তো আমি আবার হচ্ছে আমার এসআই একটা ফ্রেন্ড আছে আর কি, তো ওকে সাথে সাথে ফোন দিই, যেমন থানায় তো নিয়ে আসছে, ঘটনা কি, তুই কি কোনোভাবে পল্টন থানায়, মানে পল্টন থানারই সাব ইন্সপেক্টর না, ও হচ্ছে তখন ছিল কিশোরগঞ্জ সম্ভবত। তো ও তখন নাম বলার পরেও আবার চিনে, মানে হাসিনার আমলটা কেমন ছিল, আপনি আমার কথাটা একটু শুনলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ আসলে ওরা জুলুমটা করছে, জুলুমের লেভেলটা বুঝতে পারবেন। তো নাম বললাম, যে নাম দেখে, নেম প্লেট দেখে যে এসআই মঞ্জুরুল। তো বললো ঠিক আছে আমি ফোন দিচ্ছি। ওর ব্যাচমেট ছিল এসআই মঞ্জুরুল বসা, আমার সাথে কিন্তু বেশ ভালো কথা হচ্ছিল, বলবো না যে খারাপ ব্যবহার করছে বা এরকম কিছু। এসআই মঞ্জুরুলের সাথে যখন আমি কথা বলছি, আমি বললাম যে ভাই কী মানে কারণটা কি, আমাদের যে নিয়ে আসলো কারণটা কি। তো তখন উনি বললেন যে আসলে জাস্টিস মানিক সাহেবের উপরে তো আজকে একটু হামলা হয়েছে, তো আপনারা যেহেতু ওই চায়না টাউন থেকেই নেমেছেন, তো
ওইখানে হামলাটা হয়েছে, তো আপনার সাথে একটু কথা বলে আপনাদের ছেড়ে দেওয়া হবে। তো আবার হেসে হেসে বললাম, ডিজিটাল বাংলাদেশ, সিসিটিভি ফুটেজ তো আছে, ফুটেজ দেখেন না, ফুটেজ দেখলেই তো হয়ে যায়। হ্যাঁ, চলে যেতে হবে ভাই, সারাদিন প্রোগ্রাম করছি, অনেক ক্লান্ত, জাস্ট এইভাবেই বলছি। বলার পরে বললো যে না আসলে এডিসি স্যার আসবেন, আপনার সাথে কথা বলবেন। তো 11টা পর্যন্ত আমাদের ডাকেন, আমাদের ওইখানে এসআই রুমে বসায় রাখছে। তখন পর্যন্ত বেশ ভালো কথাবার্তা বলছে, চা এনে খাওয়াইছে। 11টার দিকে এডিসির রুমে নিয়ে যায়, ফোনগুলো বের করে, ফোনগুলো চেক করে। তো আমরা তখন বললাম, ফোন চেক করে ছবির কথা বলছে, যে এই যে বিএনপির ছবি। আমি বলছি আমরা তো না করি নাই যে আমরা বিএনপি করি নাই। আপনি যদি আমাকে বলতেন যে হ্যাঁ আপনি পলিটিক্স করেন কিনা, আমরা যদি অস্বীকার করতাম যে আমরা পলিটিক্স করি না, তাহলে আপনি ছবির কথা বলতে পারেন। আমি রাজনীতি করি, ছবি তো থাকবেই। তখন ওই এসআইটা যেটা ছিল, প্রথমে যে বলছিল যে আপনাদের এত অ্যারোগ্যান্সকে, তখন ওই এসআইটা হচ্ছে ওই এডিসি সাহেবকে বলছিল ওই তেরামি করতেছে। তো তখন হচ্ছে আমার ওই ফোনটা আর বাকি না দেখে বলছে নিয়ে যান, আলাদা রুমে নিয়ে গেল। আমার সাথে যারা আছে তাদের সাথেও পর্যায়ক্রমে এভাবে কথা বললো। তখন পর্যন্ত আমরা জানি না যে কি হচ্ছে। ঠিক 11:30 পৌনে 12টার দিকে আমরা যে এসআই রুমের গ্লাস থেকেই দেখছি, আমাদের তখনও গারদে ঢোকানো হয় নাই। কয়েকজন সুটেড বুটেড মানুষ ঢুকলো এডিসির রুমে। তার ঠিক 5-7 মিনিট পরেই যেই এসআই মঞ্জুল আমাদের চাটা খাওয়াইলো, উনি তখন এমন বাজে বিহেভ করা শুরু করলো, আপনার মানিক সাহেবকে মারছেন, এই লোক হবে 2 দিন পরে রাষ্ট্রপতি, এই লোককে মারছেন। তো আমি আসলে অবাক হয়েছে এই কারণে যে নর্মাল পুলিশ বললে কিন্তু অবাক হওয়ার কথা না, বাট ওনার সাথে একটু আগে কথা হয়েছে যে খুব ভালোভাবে কথা বলছে, আমি অবাক হয়ে গেলাম। তো বললাম কী বলছেন ভাই এগুলা, আমরা জানি না, আপনি সিসিটিভি ফুটেজ টান দেন। তো বলতেছে আইনকে আমাদের শিখাবেন, এই এত কথা বলা দরকার না, গারদে ঢুকাও। আমি বললাম গারদে ঢুকাবেন এটা কেন, আমাদের মানে অপরাধটা কি বলেন? বলে অপরাধ তো আপনার কাছে শিখতে হবে না, এই গারদে ঢুকাও। আপনি কথা উল্টাপাল্টা বেশি বলছেন, তো অ্যারোগেন্স দেখাইছেন, আপনাদের জন্য হচ্ছে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। তো দেন হচ্ছে আমাদের গারদে নিয়ে গেল, নিয়ে পরবর্তী দিন কোর্টে উঠানো হইলো। ওই রাতে আর কোনো কথা হয় নাই। আমি ওয়াশরুমে যাওয়ার জন্য 500 টাকা দিয়ে ওয়াশরুমে যাইতে হয়েছে আমার। তো ওই রাতে আর কিছু হয় নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। বাট হচ্ছে যারা 2-1 দেখছিল এবং আমাদের সাথে যেই অভিনেতা যিনি ছিলেন সবুজ ভাই, ওনাকে কিছু বলে নাই। হ্যাঁ, ওনাকে ছেড়ে দিছে তখনই। এবং উনি বারবার বলতেছিল যে ব্যাপারটা কি হয়েছে আমাকে বলেন, আমার দাওয়াতে আসছে, ওদের কেন, মানে স্পেসিফিক কোনো রিজন আছে কিনা। তো বলছে দেখেন বিচারপতি মানিক সাহেবকে মারা হয়েছে, উনি স্যার কয়দিন পরে রাষ্ট্রপতি হবে, ওনাকে মারছে, তো আমাদের কাউকে তো ধরতে হবে, এখানে কথা বলে লাভ নাই, 6 মাসও জামিন পাবে না, এটা থানা থেকে বলা হয়েছে। তো দেন ডিবি অফিসে নিয়ে গেল, একদিন না, আমাদের 3 দিনের রিমান্ড ছিল। 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 3 দিনের রিমান্ড। তো রিমান্ডের প্রথম দিন যেটা হয়েছিল রাতের বেলা, ওনারা যেখানে বসে আর কি এন্ট্রি করা হয়, আমাদের তো আলাদা রুম ছিল ওই পাশে। রাতে যাওয়ার সময় উইন্টারের মধ্যে টোটাল এসিটার একদম সর্বনিম্ন তাপমাত্রায় রেখে চলে যায়, সারা রাত আমাদের ওইভাবে থাকতে হয়। তো প্রথম দিন যখন হচ্ছে পরের দিন আমাদের রিমান্ডে নিয়ে যায়, রিমান্ডে নেওয়ার পরে আমাদের জিজ্ঞেস ইন্টারোগেশনে ওই হাত বাঁধা অবস্থাতেই, চোখ বাঁধে নাই, পোলাইটলি কথা বলা শুরু করে। বাট এক পর্যায়ে বলে যে ছাত্রদল তো করেন আপনারা, তো ছাত্রদল তো সব করে টোকাই, কিন্তু আপনি তো পড়াশোনা জানা, আমাদের কাছে যে ইনফরমেশন, এই দল কেন করেন? তো আমি বললাম না, ছাত্রদল তো টোকাই, এটা বলতে পারেন না আপনারা। তো তখন উনি হচ্ছে টেবিলে একটা থাপ্পড় দেয়, এবং আমার সাথে না আর কি, অন্য মামলার আরেকজন পিছনে ছিল, ওকে লাঠি দিয়ে অনেকগুলো বাড়ি দেয়, আমাকে মারে না। মারার পরে তো আমি একটু তাকানোর পরে আমাকে বলছিল যে দেখছেন না, ছাত্রনেতা বলে এখন পর্যন্ত কিছু বলছি না, যা বলবো সব উত্তর দিবেন, 10 তারিখে আপনারা কি করবেন ডিসেম্বরের। বললাম 10 তারিখে ডিসেম্বরের, তখন মামলার কথাই বাদ, মানিক সাহেবকে কিছু করেছে কিনা একটা মামলা, তো এগুলো জিজ্ঞেস করবেন, 10 তারিখে কেন? বললাম 10 তারিখ বলতে, বলে আপনাদের আমানুল্লাহ আমান সাহেব বলেছে না 10 তারিখ থেকে খালেদা জিয়ার কথায় চলবে দেশ, তা আপনাদের পরিকল্পনাটা কি? বললাম আসলে আমরা এটা জানি না। বলে আপনার তো যোগাযোগ আছে। বললাম না, উনি সিনিয়র নেতা, আমরা তো ছাত্রদল করি। তো দেন হচ্ছে বললো যে দেখেন শোনেন, আবার আমাদের এখানে প্রচুর মাদকের মামলা আসে, অনেক টাইপের মামলা আসে, আপনার সাথে যদি আমি এখন মাদক দিয়ে দিই, বলি যে ছাত্রনেতা মাদক সহ ধরা খাইছে, আপনার ক্যারিয়ার থাকবে, লাইফ থাকবে? আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আপনার বাবা অসুস্থ, আমার বাবা তখন অসুস্থ। তো এই মেন্টাল ট্রমাগুলোর মধ্যে দিয়ে যেতে হয় আর কি। পরের দিন আরেকজন লোক আসেন,
উনি ডিবির কেউ ছিলেন না, ওনার কথাতে আমার কাছে যেটা মনে হয়েছে, উনি বারবার বলছিল যে আপনাদের নেটওয়ার্কে কে কে আছে, আপনারা ওই দিন দেশে কি করতে চান 10 তারিখে, মানে টোটাল 10 তারিখ কেন্দ্রিকই 3টা দিনই আমাদের বলা হয়। তো দেন হচ্ছে যখন কোনো কিছুই পায় না, শারীরিক কোনো আমাকে টর্চার করা হয় নাই, বাট মানসিকভাবে আমার বাবার কথা, মায়ের কথা, ইভেন আমার বোন এবং ভগ্নিপতির কথাও, যে আমার ভগ্নিপতি কোথায় ব্যবসা করে, এগুলো বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি কিন্তু এই ঝামেলাগুলোতে পড়বেন, আপনারা কি করতে চাচ্ছেন, হ্যাঁ সেটা বলেন। আর অবভিয়াসলি আপনাকে যখন হচ্ছে আমাদের রিমান্ড শেষে কোর্টে তোলা হবে, আপনি বলবেন যে মানিক সাহেবকে আপনি মারছেন। তো সামা পরে যখন আমাদের কোর্টে তোলা হয়, মানিক সাহেবকে আমরা মারছি না মারি নাই সেই ব্যাপারে আমাদের প্রশ্ন করা হয় নাই, এবং আমাদের যিনি আইনজীবী ছিলেন উনি সরাসরি বারবার বলেছেন যে ফুটেজটা চেক করেন, ওই দিকে যায় নাই ওনারা। সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে তারপরে যখন আমাদের কেরানীগঞ্জে নিয়ে যায়, কেরানীগঞ্জে আমাদের 14 দিন থাকার পরে আমাদের সরাসরি কিন্তু একটা রকেট চালান বলে আর কি, কোনো প্রিপারেশন নাই, সকালবেলা আপনাকে কাশিমপুর পাঠাই দিবে। কাশিমপুর থাকা অবস্থাতে আমার বাবা স্ট্রোক করেন। আমার বাবা ওই স্ট্রোক করার পরে এখন পর্যন্ত লাঠি দিয়ে হাঁটেন, তখন পর্যন্ত আমার বাবা সুস্থ ছিলেন। আমার চাচি মারা যায় আমি জেলে থাকা অবস্থায়, যেটা নিউজ আমি পাই নাই। এবং আমার বাবা মাকে দেখতে চাওয়ার পরেও দেখতে পারতাম না, কারণ ওই জেল গেটের মধ্যে ওনাদের ঝামেলা করতেন। সবচেয়ে বাজে যে ব্যাপারটা, একটা দেশের সাধারণ মানুষের মানে হাসিনা সরকারের যেই নিপীড়ন যদি বলেন, নিপীড়ন আমার কাছে যেই নিপীড়নটা সবচেয়ে বেশি লেগেছে সেটা হচ্ছে যে একটা মার্ডার কেসের আসামিও কিন্তু জামিন শুনানিটা হওয়ার অধিকারটা রাখে। আপনি নিউজ নিলে জানতে পারবেন, আমরা 7 মাস জেলে ছিলাম, 6 মাস পর্যন্ত কোনো শুনানিই হয় নাই, কোর্টে উঠানোই হয় নাই ফাইল। আইন মন্ত্রণালয় থেকে সরাসরি নিষেধ ছিল, মানিক মামলায় কেউ জামিনও পাবে না, 6 মাসের আগে কোনো শুনানিও হবে না। এটা যেদিন আমার বাবা জানেন, ওই দিনই উনি স্ট্রোক করেন আর কি। তো আমাদের এই যে নিপীড়নের যে ব্যাপারগুলা, এগুলো একদিনের না আসলে। মাসুদ আসলে কারাগারে জি ভাই, চিকিৎসা নিলেন, সুস্থ হলেন, সুস্থ কি হতে পেরেছিলেন? না, আসলে সুস্থ হওয়া যায় না, দীর্ঘ নির্যাতন। আপনার মানে আপনার 18 সালের যে ভয়াবহ নির্যাতন, এটা আসলে এখনো শরীরে আমার অনুভব হয়, খুবই ভয়াবহ ছিল তাদের নির্যাতনটা 18 সালে। এরপর তো আপনার, আমি তো শুধু 18 সালে একটা বললাম, 10 সালে গ্রেপ্তার হয়েছিলাম হরতালের মিছিল থেকে শাহবাগে। সেখানে অবশ্য বেশি দিন কারাগারে ছিলাম না, শাহবাগ থানাতে সেম নির্যাতন করা হয়েছিল। কি করা হয়েছিল 2010 সালে? 10 সালে বিএনপির প্রথম হরতাল, সম্ভবত এটা 10 এপ্রিল। আচ্ছা, 10 এপ্রিল 2010 প্রথম হরতাল ছিল। ছাত্র রাজনীতি করেন? তখন আমি ছাত্রদল সেন্ট্রাল কমিটির মেম্বার। 3 জনকে, আমার সাথে আরো 2 জন ছিল, তারও ছাত্রদলের একজন ছিল দক্ষিণের, আরেকজন ছিল উত্তরের। শাহবাগ থানার যে থানা হাজত আছে, থানা হাজতে নির্যাতন করে না, হাজত থেকে বের করে নিয়ে গেছে, অন্য রুমে নিয়ে গেছে, সেখানে নিয়ে সে লাঠি সোটা দিয়ে যে নির্মম নির্যাতন, বললো যে তোমরা গাড়ি ভাঙচুর করছো, অনেক কথাবার্তা বললো যে এই অপরাধ করছে, গাড়িতে আগুন দিছো। সেখানে কিন্তু কেউ আগুন দেয় নাই। আপনারা সিনিয়র নেতারা ছিল, সবাই মিলে হরতালের শান্তিপূর্ণ মিছিল ছিল, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল থেকেই মিছিল শেষে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এটা তো 2010 সাল। আপনার 2013 সালে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে কাকরাইল থেকে। সেইবার কি করলো? গ্রেপ্তার করে পল্টন থানা নিল। অসংখ্যবার হামলার শিকার হয়েছেন, আসলে জীবন থেকে বাদ দেওয়া যাবে না, কোনোদিন ভুলতে পারবেন না, এই স্মৃতি কোনটা, এই দুঃস্মৃতি? এটা হলো 2023 সালের 20 নভেম্বর রাজধানীর হাতির ঝিল থেকে, যে হাতির ঝিল এলাকা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল সন্ধ্যার দিকে 20 নভেম্বর। গ্রেপ্তার করে আমাকে 24 নভেম্বর পর্যন্ত ডিবি হাজতে রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। এরই মাঝে তারা কোথাও কোনো খোঁজখবর দিচ্ছিল না। যে ভয়াবহ নির্যাতন করেছিল, আমার এই যে মধ্যমা আঙ্গুলটাতে এখনও আছে, বাম হাতের, এই যে আঙ্গুলের একটা পাশ ছিঁড়ে গিয়েছিল, তারপরে এটা ঠেকাতে গিয়ে চোখ টোক বাঁধে নাই, কিন্তু নিয়ে সমান নির্যাতন করতেছে, হাত দিয়ে ঠেকাতে গেছিলাম, এই যে আপনার এই যে এখানে ছিঁড়ে গেছে, তালুতে আঙ্গুল ছিঁড়ে গেছে, মানে থেতলে দিয়েছে, হাত থেতলে দিয়েছে। এরপর তারা যে কোর্টে উঠাবে, আমার শারীরিক ব্যবস্থা ছিল না, তখন আমাকে বলা হলো যে ঠিক আছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি ফ্যামিলির কাউকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসতে হবে।
তো নিয়ে গেছিলেন? আমার ছোট ভাইকে খবর দিয়ে নিয়ে গেলাম, বললো যে আমাকে সেখানে তারা থ্রেট করলো যে আমি বের হওয়ার পর কোথাও বলতে পারবো না যে আমি 4 দিন ডিবি হাজতে ছিলাম, কোথায় ছিলাম। ডিবি আমাকে ধরে নিয়ে গেছিল, আমাকে নির্যাতন করছে, এটা বলা যাবে না। ওইভাবে তারা চিন্তা করছে যে এই অবস্থা আমার তো হাত ছিঁড়ে গেছে 2 জায়গায়, আমাকে যদি কোর্টে উপস্থাপন করে তাহলে এটা হয়তো মিডিয়াতে আসবে। তারা ওইভাবে ছেড়ে দিছে আমাকে। ডিবি অফিস থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ডিবি অফিস থেকে। তখন এসে হসপিটালে অ্যাডমিশন নিছি, ট্রিটমেন্ট করেছি, সুস্থ হয়েছি। এই যে রাজনীতি করতে গিয়ে যে এত নিপীড়ন নির্যাতন, তারপরে কোন মোহে রাজনীতির মাঠেই থেকে গেলেন? না, আসলে এটা মোহ না, এটা হলো আমার বাবা কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি তো মুক্তিযোদ্ধার সন্তান একজন। আমরা চিন্তা করছি যে এই দেশ 71-এ স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতা আসে নাই। আওয়ামী লীগ অর্জিত স্বাধীনতাকে কুক্ষিগত করে তার ক্ষমতাকে বিলম্বিত করার জন্য, দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার জন্য যে বিরোধী দল এবং জনগণের উপর যে নির্যাতন করছে, আসলে আমরা যদি সেখানে আন্দোলন সংগ্রামে অপরাপর বিরোধী দল সহ বা আমাদের সহযোদ্ধারা সহ যদি রাজপথে না থাকি, তাহলে দেশ জাতিকে উদ্ধার করা আসলে সম্ভব না। এই যে দেশ জাতিকে উদ্ধার করবার যে লক্ষ্য নিয়ে আপনি এবং আমাদের আজকে আরও একজন আলোচক আছেন সুমিত, এই যে আপনারা জীবনের ঝুঁকি নিয়েছেন, জীবন তো চলেও যেতে পারত, পরিবারের কথা কি কখনো মাথায় আসেনি, মনে আসেনি, চিন্তায় আসেনি? পরিবারের কথা মাথায় আসছে। আসলে আপনি যখন দেশ জাতিকে উদ্ধার করার জন্য একটা চূড়ান্ত আন্দোলনে যাবেন, তখন তো পরিবারের কথা মনে রাখলে হবে না, আপনাকে মনে রাখতে হবে দেশ ও জাতির কথা। পরিবারের এই যে মায়া, পরিবারের প্রতি যে দায়বদ্ধতা, সেগুলো কখনো কি মনের মধ্যে নাড়া দিয়েছে যে না, হচ্ছে না, আর পারবো না, আর পারছি না? সেটা নাড়া দেয় নাই, এটা আমাদেরকে উৎসাহ জুগিয়েছে। পরিবার কি কখনো আটকায়নি? না, পরিবার কখনো আটকায় নাই। আমি জেলে থাকা অবস্থায় আমার বড় কাকা মারা গেছে, খবরও পাই নাই, কারণ জেলখানায় সাক্ষাৎ ছিল না অ্যাভেলেবেল। মানে তারা 15 দিনে একবার সাক্ষাৎ, 1 মাসে একবার সাক্ষাৎ ফ্যামিলির সাথে। আমার খেয়াল আছে যে আমার বড় কাকা মারা যাওয়ার পর আমি খবর পাইছি 1 মাস পর, 1 মাস কোনো সাক্ষাৎ ছিল না। জেলখানায় কেঁদেছিলেন? খবর পাওয়ার পর যখন বলছে, তখন তো আপনার খারাপ লাগবে, স্বাভাবিক বিষয়। মন খারাপ হতো এই যে দীর্ঘদিন পরিবারের সাথে দেখা হতো না, কথা হতো না? মন খারাপ হতো, এটা স্বাভাবিক বিষয়, মন খারাপ হতো। কিভাবে সান্ত্বনা দিতেন নিজেকে নিজে? না, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আপনার ভেঙে পড়লে হবে না, এটা আমাদের সান্ত্বনা ছিল যে একজন রাজনৈতিক কর্মীকে মনোবল শক্ত রাখতে হবে দেশ উদ্ধারের জন্য, জাতি উদ্ধারের জন্য, এবং আমরা ফাইনালি সফল হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফাইনালি আপনারা সফল হলেন, একটা নতুন একটা বাংলাদেশ, নতুন একটা সবকিছুই তো নতুন করে দেখবার বা পাওয়ার এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। 1 বছর পরে আমরা আর 1 জুলাই আজকে আলোচনা করছি, কতটুকু পেয়েছেন? এই যে নির্যাতন নিপীড়নের সহ্য করেছেন, জীবন চলে যেতে পারতো এই নির্যাতনের যে কোনো একটা মুহূর্তে, তো সেই জায়গা থেকে 1 বছর পরে যোগফল কি পান? কোনো কিছু পাওয়ার জন্য তো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি নাই। আসলে আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার শপথ গ্রহণ করবে, বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র আপনাদের এই নিপীড়ন এবং ত্যাগ এগুলোর মানে সার্থকতা হবে। জি মাসুদ, আপনার কাছ থেকে শুনবো। সুমিত, জীবনের কোন সময়টুকুকে একেবারে দুঃসহ স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দিতে হবে, ভুলতে পারবেন না? টোটাল 15টা বছরই, কারণ আমরা যারা ছাত্রদল করি, আমাদের গোল্ডেন টাইমটা কিন্তু আসলে আন্দোলন সংগ্রামে গিয়েছে। যখন আমার ফ্রেন্ডরা বিভিন্ন চাকরি, ব্যবসা বা বিভিন্ন জায়গায় সেটেলড হয়ে গিয়েছে, বিয়ে শাদী করেছে, সংসার করেছে, জীবন শুরু করেছে, জীবন সেটেলড হয়ে গিয়েছে, তো তখন আমরা দেখা গেছে আমরা পল্টন পড়ে আছি, হরতাল করছি, সকালে মিছিল করছি। তো আমাদের লাইফের গোল্ডেন টাইমটা আমরা বলি যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই আমরা অপচয় করেছি। ফ্যামিলির কথা যদি বলেন, আমি বাবা মায়ের একমাত্র ছেলে, তাদের যে এক্সপেকটেশনটা ছিল আমাকে নিয়ে, একমাত্র ছেলের প্রতি যা থাকে,
তার কিছুই পূরণ করতে পারিনি তাদের ভাষ্যমতে। তাদের এই যে মানে আপনার কারণে আপনার বাবা স্ট্রোক করে, আপনি বলছিলেন যে লাঠি ভর দিয়ে এখন হাঁটতে হয় ওনাকে, এই বয়সে এসে আপনি একমাত্র সন্তান, একমাত্র ছেলে, ওনার আকাশ সমান স্বপ্ন ছিল আপনাকে ঘিরে, একটা সুন্দর পরিকল্পনা ছিল ওনার, সেই কিছুই করতে পারেননি। তার জন্য এই অসুস্থ বাবা যখন লাঠি ভর দিয়ে আপনার সামনে থেকে হাঁটে বা আপনি তার সামনে পড়েন, মন খারাপ হয়? মন খারাপ হয়, রিগ্রেটও হয়, বাট পাশাপাশি এটাও চিন্তা করি যে বড় কিছুর জন্য অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। বাবার সামনে গেলে কখনো দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হয় যে আমি বাবা তোমার সাথে প্রতারণা করলাম, বা আমি বাবা তোমার স্বপ্ন নষ্ট করে দিলাম, পারলাম না আমি তোমার স্বপ্ন পূরণ করতে, এরকম কখনো চিন্তা হয়, কষ্ট হয়? প্রতারণা বলবো না, বাট হ্যাঁ আমার রিগ্রেট হয় যে আমি হয়তো বাবাকে ঠকিয়েছি, বাট পরক্ষণেই যখন আমার মনে হয় যে আমার পারপাসটা কি, আসলে আমি যেই পারপাসে ফ্যামিলিকে ঠকিয়েছি, ফ্যামিলি তো আমার নিজের, তো স্যাক্রিফাইস যেই জিনিসটা, সেলফ স্যাক্রিফাইস, সেটা করলে নিজের যারা আছেন বাবা মা, তাদের জন্য যতটুকু আমি করব, দেশের জন্য যখন করতে যাব তাদেরই স্যাক্রিফাইসটা করতে হবে। আমাদের ফ্যামিলি, আমি বা মাসুদ ভাই আছেন, আমরা আসলে হ্যাঁ আমাদের বাবা মাকে বা ফ্যামিলিকে আমরা ঠকিয়েছি। এই যে জীবনের, আপনার বক্তব্য অনুযায়ী জীবনের সোনালী সময়টুকু ফিকে করে ফেলেছেন, বাবা মায়ের সাথে আপনারা দুইজনই পরিবারকে ঠকিয়েছেন, হ্যাঁ, দেশের জন্য। সেই যে স্বপ্ন, যে ত্যাগ, যে স্যাক্রিফাইস, সেই স্বপ্নের সমান দেশটি কি পেয়েছেন? 1 বছর পরে তো আজকে আমরা আলোচনা করছি। আসলে 1 বছর যদি গত 1 বছরের কথা চিন্তা করতে চাই, আমরা যেভাবে আশা করেছিলাম সেটা হয় নাই, পুরোপুরি হয় নাই। আর ভাইয়ের সাথে মিলিয়ে বলতে হয়, আসলে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া দেশের যে পরিবর্তনগুলো চাচ্ছি আমরা, ইভেন যদি আপনি সংস্কারের কথাও বলেন, সংস্কার তো একটা চলমান প্রসেস। এটা গণতান্ত্রিক কোনো সরকার, নির্বাচিত কোনো সরকার না এসে কিন্তু ওইটা সংস্কারটা ফুলফিল করতে পারবে না, চলমান প্রক্রিয়া। বাট যদি 1 বছরের কথা বলেন, আসলে আমরা ওইভাবে পাই নাই। আপনার জীবনের সোনালী সময়টুকু হারিয়ে গেল, আপনার বক্তব্য অনুযায়ী পরিবারকে ঠকালেন, যাদের কারণে এই ত্যাগ, বা যাদের কারণে জীবনটাকে একেবারে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া, তাদের তো এক ধরনের বিচার হওয়া উচিত। অবশ্যই। কেমন বিচার প্রত্যাশা করেন এবং মামলা করেছেন কিনা? মামলা আমাদের দল থেকে তো মামলা করা হচ্ছে এবং কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। ব্যক্তি সমিত যে পরিমাণ নির্যাতিত, ব্যক্তি সমিতির এক ধরনের আকাঙ্ক্ষা থাকবে রাষ্ট্রের কাছে, হ্যাঁ, যে সরকারের কাছে, বা মুক্ত বাংলাদেশে এক ধরনের আকাঙ্ক্ষা থাকবে। ব্যক্তি সমিত যেভাবে নিপীড়িত, নির্যাতিত, এবং অনেক নির্যাতন কোনোদিন দেখানো যাবে না, হয়তো যে নিপীড়ন আপনি বলতেও পারবেন না, হয়তো কোনোদিনই হয়তো বলবেন না, তার তো একটা মানে বিচার হওয়া উচিত। যাদের কারণে হয়েছে তাদের কেমন বিচার প্রত্যাশা করেন? তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই, যেই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আগামীর যারা বাংলাদেশ চালাবে, সেটা হতে পারে বিএনপি, সেটা হতে পারে এনসিপি বা অন্য কোনো দল, যে আসুক জনগণের রাষ্ট্র পরিচালনায়। আমার চাওয়াটা যদি বলেন, আকাঙ্ক্ষা যদি বলেন, যে একটা মানুষ উইদাউট এনি রিজন যেন অ্যারেস্টেড না হয়, গুম যেন না হয়, প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা থাকতে হবে, আইনের যেই সঠিক প্রয়োগটা সেটা থাকতে হবে। একটা মানুষ যদি অ্যারেস্টেডও হয়, আমি যেমন 6 মাস জামিন শুনানিই হয় নাই, শুনেন না হলে বুঝবেন কীভাবে আপনি অপরাধী কিনা। আমি চাই হচ্ছে আমাদের দেশের আইনটা এমন হবে যে একটা মানুষ জানবে যে সে কেন অ্যারেস্টেড হয়েছে, অপরাধীও যেন ন্যায় বিচারটা পায়, প্রত্যেকটা মানুষ যেন তার আইন এবং বিচার পাওয়ার যে অধিকারটা সেটা যেন সঠিকভাবে পায়, মানে নাগরিক বিচার, নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার যেটা। আর আমাদের দেশের কথা যদি চিন্তা করেন, আসলে আওয়ামী লীগ তো আসলে একটা দল ছিল না, একটা প্রতিষ্ঠান ছিল, একটা সন্ত্রাসী প্রতিষ্ঠান ছিল, সংগঠন ছিল। শেখ হাসিনা ডিকটেটর ছিল না, স্বৈরশাসক ছিল না, আমি ওনাদেরকে ডিকটেটর বলবো না, উনি একটা ফ্যাসিস্ট ছিলেন। ফ্যাসিজমটা হয় কিন্তু আপনি জানেন একটা ইনস্টিটিউশনের মতো, সবাইকে নিয়ে একটা শিকড় গেড়ে বসার যে ব্যাপারটা, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু উনি ধ্বংস করে গেছেন, আওয়ামী লীগ এবং হাসিনা। ওই ইনস্টিটিউশনগুলো আবার ভালোভাবে দাঁড়াক, দেশের মানুষের জন্য কাজ, হ্যাঁ, দেশ এবং মানুষের জন্য কাজ করুক ইনস্টিটিউশনগুলা। সেক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাতেও আমরা খুশি। যদি বিএনপি জনগণের ভোটে নাও আসতে পারে, তাতেও আমি খুশি। অন্তত দেশ যেন মানুষের হয়, জবাবদিহিতার জায়গাটা থাকুক, যেই আসুক জবাবদিহিতার জায়গাটা থাকুক। যেমন আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন,
উনি আমাদের বেশ কিছু দায়িত্বের জায়গা থেকে ওনার সাথে আমাদের আমার কথা বলার সুযোগ হয়েছিল। ওনার প্রথম কথাই হয়েছিল যে আমি বলেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে, উনি বলছিল ক্ষমতা কি সুমিত, ক্ষমতা না, বিএনপি যদি দায়িত্ব পায়, এই যে চেঞ্জগুলা এগুলা যেন হচ্ছে আমরা কন্টিনিউ করতে পারি, অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমাদেরও অ্যাপ্লাই করতে হবে এবং আমরা আশা করি যে আমাদের দলের ভিতর থেকে এই অ্যাপ্লাইংটা শুরু হবে। ভবিষ্যতে যারাই সরকারে আসবেন তারা যেন এই পরিবেশটা ঠিক করতে পারে। ধন্যবাদ সুমিত। মাসুদ, শেষ করব আপনার কাছ থেকে। যেটা বলতেছিলেন যে জুলাই আমাদের সকলের অংশগ্রহণে, কেউ যদি এককভাবে দাবি করে যে জুলাইয়ের ক্রেডিট নিতে চাই, এটা আসলে সঠিক না। যেমন জুলাইকে আসলে ভাগ করা যায় না, ভাগ করা যায় না। জুলাই গণ অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। স্প্রিন্টার এখন আমার মাথায়, আপনি হাত দিলে বুঝতে পারবেন। অসংখ্য স্প্রিন্টার ছিল, বাকিগুলা খুলছি, একটা এখনো রয়ে গেছে মাথায়। তাহলে আমরা আমাদের সকলের অংশগ্রহণে ফেসিবাদ হয়েছে। জুলাই সবার, জুলাই আমাদের, জুলাই বাংলাদেশের। এবং আরেকটি জিনিস যেটি মাসুদ, আপনিও তো কম ত্যাগ করেননি, দুইজনেরই। হ্যাঁ, তো দুজনের ত্যাগই সমান। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি কি এই বিচার চান? 100%। প্রথম কথা হলো, শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তাকে এমন বিচার করতে হবে যাতে সারা বিশ্বের ভবিষ্যতে যারা আসবে তারাও যেন সেটি দেখে কেউ স্বৈরাচার হওয়ার সাহসও না পায়। এমন আপনার নজিরবিহীন একটা বিচার করতে হবে, নজির রাখতে হবে যে এই স্বৈরাচার যদি হয়, জনগণের অধিকার যদি ক্ষুণ্ণ করে, তাহলে এই সাজা হবে। আর সেক্ষেত্রে অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র হত্যা করেছে, শ্রমিক হত্যা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে শেখ হাসিনা। তার তো বিচার হওয়াটা একেবারে জায়েজ। আপনি কি অভিযোগ দায়ের করেছেন আপনার নির্যাতন? আমি ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ দায়ের করিনি। সুমিত যেটা বললো যে আমাদের দল থেকে অনেক অভিযোগ দায়ের করা হয়েছে, পার্সোনালি কোনো অভিযোগ দায়ের করিনি। আসলে ঘটনা হলো, ভুলে যেতে চান না? ভুলে যেতে চাই না, ক্ষমা করে দিতে চাই তাকে, আমি ব্যক্তিগতভাবে। বাট যাদেরকে হত্যা করেছে, অপরাধীদেরকে এত ক্ষমা করলে তারা তো, শেখ হাসিনা তো আসলে যে পরিমাণ অপরাধ শেখ হাসিনা করছে, যে পরিমাণ মানুষকে হত্যা করছে, তার তো আসলে আমরা মামলা করা লাগতেছে না। সে শুধু জুলাই হত্যাকাণ্ডে তার যদি বিচার হয়, আসলে কয়েকশো বছর তার জেল হবে, ফাঁসি হয়ে যাবে। ফাঁসি তো হবে, যদি জেল ওদের কয়েকশো বছর জেল হবে শুধু জুলাই হত্যাকাণ্ডের জন্য। এই জুলাই থেকে আসলে শিক্ষা নিতে হবে এবং গত 15 বছরের দুঃশাসন থেকে সকল রাজনৈতিক দলকে, রাজনৈতিক কর্মীকে শিক্ষা নিতে হবে যে যদি কেউ জনগণের অধিকার হরণ করে তাহলে এই সাজা হবে। পরিণতি জুলাই। আমরা প্রত্যাশা করি আর কোনো জুলাই যেন আমাদের সামনে ফিরে না আসুক, আর যাতে আর এত রক্তাক্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেটি আমাদের প্রত্যাশা। তাহলেই আপনাদের ত্যাগের সার্থকতা হবে। এবং নির্বাচন ব্যবস্থাটা আজীবনের জন্য একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের প্রত্যাশা। তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের জনগণ শরীরের ব্যথা পুরোপুরি না কমলেও শরীরের ব্যথা একটু হলেও উপশম হবে। জি, ধন্যবাদ মাসুদ আপনাকে, ধন্যবাদ সুমিত আপনাকেও। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। কেবল বিরোধী রাজনীতি করবার অপরাধেই ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছিলেন এই দুই জাতীয়তাবাদী সৈনিক, যারা একটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন। অথচ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী তা সহ্য হয়নি, তাই তো নিপীড়ন নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে তাদের উপর। আমাদের প্রত্যাশা 24 পরবর্তী বাংলাদেশ যেভাবে গুম খুনের অবসান ঘটিয়েছে, তেমনিভাবে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকে যারা এই পরিবেশ তৈরি করবার জন্য ভূমিকা রেখেছেন তাদেরও মূল্যায়ন করবে এই বাংলাদেশ, আর শাস্তির মুখোমুখি দাঁড় করাবে তাদের নিপীড়কদের। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironsriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।
খোদা হাফেজ।